হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের যে আজকে শিফট সলভ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 1 সেপ্টেম্বর 2022-এর শিফট, এবং এটা দারুণ শিফট। তোমরা শিফটের নাম ইত্যাদি ব্যাপার যেটা আছে সেটা তোমাদের ভিডিও থাম্বনেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, প্রশ্নগুলোতে দেখো কি বলেছে। দেখো, একটা জিনিস বলি, কিছু কিছু চ্যানেলের হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠানো হয় এবং সেখানে আমাকে পাঠিয়ে জিজ্ঞেস করা হয় নিচে, স্যার এই ধরনের প্রশ্ন কি পড়বে? তো আমি দেখি যে সেগুলো আউট অফ সিলেবাস কোশ্চেন। আউট অফ সিলেবাস শব্দের অর্থ কী? দেখো, এনসিইআরটির বাইরে প্রশ্ন আসে না তা নয়, বাট এনসিইআরটি রিলেটেড টপিক থেকে রেল এক্সটেন্ডেড ফরম্যাটে কোশ্চেন্স করে। যেমন একটু আগে আমি তোমাদের একটা ধমনির যে টপিক সেটা তোমাদের তোমাদের দিয়েছি আমি, ঠিক আছে, যেখানে ধমনী চিত্র আঁকা ছিল এবং সেখানে তোমাদের ভালভ দেখানো হয়েছে, যেটা তোমাদের কিন্তু এনসিইআরটি ক্লাস 10-এর নেই। কিন্তু এনসিইআরটি ক্লাস 10-এর সংবহনতন্ত্র আছে। তো সংবহনতন্ত্রের যে টপিক তার উপর বেস করে একটুখানি এক্সটেনশন ফরম্যাটে প্রশ্ন করা হয়েছে। এরকম ধরনের প্রশ্ন করতে পারে রেল। কিন্তু আউট অফ টপিক প্রশ্ন, যেটা এনসিইআরটি সিলেবাসে নেই, তার উপর বেস করে প্রশ্ন, এরকম প্রশ্ন দেখলে স্কিপ করে যাবে। মাথা গরম করার বা ঘামানোর কোনো দরকার নেই, তার কারণ ওই ধরনের প্রশ্ন আসবে না। রেল বেসিক্যালি পার্টিকুলারলি কী করে, রেলের ব্যাপারটাকে বুঝতে হয়। স্ট্র্যাটেজি যখন করবে তখন রেল কী ধরনের প্রশ্ন করে সেই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি। রেল একটা স্পেসিফিক টাইপের প্রশ্ন করে, ঠিক আছে। উংবাং চাং প্রশ্ন করে না রেল। তো উংবাং চাং প্রশ্ন তোমাদের যখন সামনে আসবে বা কোনো চ্যানেল বা কেউ যখন করাবে তখন সেটাকে জাস্ট স্কিপ করে যাবে। কিছু বলারও দরকার নেই, তাকে কিছু করারও দরকার নেই, জাস্ট তুমি তোমার মতো স্কিপ করে দেবে, ঠিক আছে। এটা মাথা রাখবে যে সাইলেন্ট বাট স্টেডি উইন্স দ্য রেস, এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট কি বলছে দেখো, যে জটিল দেহ গঠন বিশিষ্ট যৌন জননকারী প্রাণীদেহের জার্ম কোষে কী ধরনের বিশেষত্ব দেখা যায়? এই যে প্রাণীদেহ বলা হচ্ছে, যারা কিনা জটিল দেহ গঠনকারী কোষ, যৌন জননকারী কোষ, তাদের মধ্যে মানুষ পড়ে, ঠিক আছে। মানুষ, তারপরে বিভিন্ন স্তন্যপায়ী যারা প্রাণী তারা পড়ে, ইভেন পাখিরাও পড়ে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে একটা কী বৈশিষ্ট্য দেখা যায়, এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে যে এদের যে পুরুষ জামকোষ আছে তারা হচ্ছে ক্ষুদ্র এবং সচল, আর স্ত্রী জামকোষ যারা হয়, মানে স্ত্রী জামকোষ বলতে এখানে কাদের কথা বোঝাচ্ছি আমি? ডিম্বাণুর কথা বোঝাচ্ছি। তারা কিন্তু চুপচাপ বসে থাকে একটা জায়গায়, এবং তাদের মধ্যে তারা একটু বড় হয় কেন, তাদের মধ্যে খাদ্য থাকে তাই, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার দেখো, তোমাদের ফার্স্ট ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। প্রথমটাই তোমাদের অ্যান্সার হবে, ফার্স্ট ওয়ান কারেক্ট অ্যান্সার হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল। কি এখানে বলেছে, ব্যাপারটাকে একটু বোঝাটা খুব জরুরি। দেখো, এখানে বলেছে যে পুরুষ জামকোষ ক্ষুদ্র এবং সচল হবে। আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে, হিউম্যানদের কথাই বলছি, আমরা যে শুক্রাণু পাই, এইটা হচ্ছে শুক্রাণু, আমরা যে শুক্রাণু পাই সেটা কিন্তু ক্ষুদ্র এবং সচল হয়। আর স্ত্রী দেহে আমরা যে ওভাম পাই বা ওভা পাই, ঠিক আছে, সেটা কিন্তু কেমন হয় জানো? সেটা কিন্তু তোমাদের বৃহৎ হয় এক, আর কি হয়, সেটা কিন্তু তোমাদের স্থির হয়, এবং এর মধ্যে খাদ্য সঞ্চয়কারী অংশ থাকে। কারণ যখন শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে, ফিউশন হবে, নিষেক হবে, তখন যেটা ঘটে সেটা হচ্ছে জাইগোট উৎপন্ন হয়, ঠিক আছে। তো সেই জাইগোট খাদ্য কোথা থেকে পাবে? অনেক পরে গিয়ে প্লাসেন্টা তৈরি হয়। তো ইনিশিয়ালি কোষটাকে বড় করার জন্যই কিন্তু এখানে খাদ্য সঞ্চয়কারী স্থানও থাকে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এক, এই অপশানটাই কারেক্ট হবে। পরেরটা কারেক্ট নয় কেন? কারণ বৃহৎ আর সচল বলেছে, এটা তো নয়। তারপর একটা খাদ্য সঞ্চয়কারী স্থান থাকে না। পুরুষের ক্ষেত্রে মনে রাখবে কোনো খাদ্য সঞ্চয়কারী স্থান থাকে না, ঠিক আছে। পুরুষের এক্ষেত্রে কাজ, পুরুষ যে জামকোষ তার কাজই কি? কেবলমাত্র নিষেক ঘটানো, ঠিক আছে, এবং জেনেটিক মেটেরিয়ালকে পাস করানো। এনসিইআরটিতে একটা জিনিস তোমাদের কোনো ছবি টবি বলা নেই, বাট রেল আগেরবার প্রশ্ন দিয়েছিল এই জামকোষের চিত্র তুলে দিয়ে, বলেছিল যে এ দিয়েছিল, বি দিয়েছিল আর সি দিয়েছিল, এই 3টে পার্ট কেন ভাগ করে দিয়েছিল, দিয়ে বলেছে কোন পার্টে জেনেটিক মেটেরিয়াল থাকে। তো মনে রাখবে, এই যে পার্টটা দেখতে পাচ্ছ মস্তক, এই মাথার পার্টে কিন্তু জেনেটিক মেটেরিয়াল থাকে। বি পার্টে কী থাকে? বি পার্টে থাকে একে চালনাকারী শক্তি ভাণ্ডার, মাইট্রোকন্ড্রিয়া। কী থাকে? মাইট্রোকন্ড্রিয়া, ঠিক আছে। আর সি পার্টে কী থাকে? সি পার্টে যেটা থাকে সেটা হচ্ছে কোন দিকে যাবে দিক নির্দেশকারী যন্ত্র, সেটা হচ্ছে এর পুচ্ছ বা লেজ, ঠিক আছে, টেল। দিক নির্দেশকারী যন্ত্র যেটা হচ্ছে পুচ্ছ, মানে লেজ, সরি, ঠিক আছে। এখানে একটা জিনিস থাকে, মাথায় অ্যাক্রোজোম থাকে, ছোটো করে এঁকে দিলাম অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম বেসিক্যালি কী করে? ডিম্বাণুর যে প্রাচীর সেটা ভেদ করতে সাহায্য করে, কারণ এর মধ্যে উৎসেচক থাকে যাতে ডিম্বাণুর এই প্রাচীরটা ভেদ করা যায়, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট। চলো নেক্সট পরেরটা।
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, এটা তোমাদের 2 নম্বর দাগের প্রশ্ন। বলেছে একটি স্থির মানের তড়িৎ প্রবাহ আই এবং আর রোধের একটি যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, টি সময় এটি দ্বারা উৎপন্ন তাপের যে সমীকরণ সেটা জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন্সটা একেবারেই ইজি প্রশ্ন, মনে রাখবে এর ওপর কিন্তু এবারে অন্য ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। আমরা আমাদের মক টেস্ট এই ধরনের প্রশ্ন করাবো, 8670838797 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার যে পেড কোর্স রয়েছে তাতে মক টেস্ট স্টার্ট হবে এইবার, কারণ আমাদের কেমিস্ট্রি শেষ হয়ে গেছে, আধুনিক পর্যায়সারণী বাকি আছে। ওখানে আমরা যোজ্যতা এবং জারণ সংখ্যা নিয়ে আলোচনা করে দেবো, কারণ লাস্ট ইয়ারে কিছু কিছু সমীকরণ আমরা দেখেছি যেখানে জারণ সংখ্যা দিয়ে বার করতে হচ্ছে, এবং অনেকে আমাদের শেয়ারও করেছে সেই ধরনের প্রশ্ন, সো করাবো। যোজ্যতা কিন্তু কেবলমাত্র আধুনিক পর্যায়সারণীর পার্ট নয়, যোজ্যতা কিন্তু অন্য অনেক চ্যাপ্টারে আছে, সুতরাং যোজ্যতা করাটা ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওই জারণ সংখ্যা, এই দুটো আমরা করিয়ে দেবো, আমাদের কেমিস্ট্রি টোটালি খতম হয়ে যাবে। অলরেডি হয়েও গেছে অফিসিয়ালি, এক্সটেনশন ফর্মেটেড করাবো। আর বায়োলজি তোমাদের 4টে ভিডিও দিলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট এবং তোমাদের হেরিডিটি, এই দুটো নিয়ে প্রশ্ন তোমাদের আছে টোটাল, আর 4টে ভিডিও আসবে, খতম। তো আমরা এরপরে ফিজিক্স ধরবো। ফিজিক্স অলরেডি আমাদের 37টা ভিডিও আছে, প্লাস আরও কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমরা করবো, খতম হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে বলেছে কি যে একটি স্থির মানে তড়িৎ প্রবাহ, তো অ্যান্সার আমাদের কী হবে, এখন ধরে অ্যান্সার চলে আসা উচিত। অ্যান্সার আমাদের কী হবে, হিট ইকুয়াল টু, আমরা কী জানি, জাস্ট এ মিনিট, ওকে, হিট ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি হিট ইকুয়াল টু আমাদের হয় আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এটা হচ্ছে আমাদের হিটের ফর্মুলা হয়, ঠিক আছে? এছাড়াও আমি তোমাদের আগের দিনও বলেছিলাম, যে আগের যে শিফট করেছি তাতেও আমাদের বলেছি যে পাওয়ারের সঙ্গে টাইমকে ইন্টু করলেও কিন্তু আমরা হিটকে পাবো, পাওয়ারের সঙ্গে টাইমকে ইন্টু করলেও আমরা হিটকে পাবো। তার মানে পাওয়ারের যা যা ফর্মুলা আছে, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি করলেও হিটকে পাবো, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, যেটা কিনা ওপরে লিখেছি অলরেডি, এটা তো পাওয়ারের ফর্মুলা, এর সঙ্গে টি অ্যাড করছো, সো হিটকে পাবো। এছাড়া আমরা জানি যে ভি ইন্টু আই, এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা, এর সঙ্গে টিকে ইন্টু করলেও কিন্তু আমরা হিটকে পাবো। সো হিট যেটা আসবে সেটা এই 3টে ফর্মুলা দিয়ে কিন্তু প্রকাশ করা যায়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন্স ছিল, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। আমি জানি আমাদের যে সিস্টেম সেটা অতটা ইমপ্রুভড নয়, ঠিক আছে? আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল নেই, আমাদের সামনে থেকে তোমাদের লাইভ ক্লাস দেওয়া হয় না, কিন্তু একটা জিনিস বলি, লাইভ ক্লাস, ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ইত্যাদি ব্যাপার তোমাকে পরীক্ষা হলে হেল্প করবে না, তোমাকে হেল্প করবে হচ্ছে থিওরি, কনসেপচুয়াল প্রশ্ন, এবং সেটা কতটা তুমি মাথা নিতে পারছো তার উপরে। সেই জন্য গাছে উঠে ফল না গুনে ফলটা খাওয়ার চেষ্টা করো। অনেক স্টুডেন্টই আছে, যেমন আজকে আমি দেখেছি বাইক কালচার হয়েছে, শু বুট জুতো পরে যাওয়ার একটা কালচার তৈরি হয়েছে, ডেফিনেটলি ভালো, খারাপ কিছু নয়, কিন্তু ওটার সাথে বাকিগুলোও করতে হবে, তবে ওটা ভালো বলে প্রমাণিত হবে, ঠিক আছে? জ্ঞান দিচ্ছি না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? টেকনোলজির জায়গায় থাকবে, জ্ঞানের জায়গায় থাকবে। তুমি তোমার মাথায় কোনটা নিতে পারছো, এই যে আমি বললাম, এই পার্টটা নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? কিচ্ছু যায় আসে না লাইভ ক্লাস না রেকর্ডেড ক্লাস, যায় আসে কেবলমাত্র একটা জিনিসই, সেটা হচ্ছে তুমি পরীক্ষা হলে বসে ক্র্যাক করতে পারছো কি না, ওই প্রশ্নটাকে সলভ করতে পারছো কি না। এছাড়া আর কোনো দিন কোনো কিছুই তোমার যায় আসবে না। 30 বছর কেটে যাবে, 35 বছর কেটে যাবে, লোকেরা লাইভ ক্লাস করিয়ে যাবে, কিন্তু তোমার সিলেকশন হবে না, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। আমরাও লাইভ ক্লাস করাবো, আমরাও তৈরি হচ্ছি, চিন্তা নেই, বাট লাইভ ক্লাস করালেও আমি একই কথাই বলবো, যে রেকর্ডেড ক্লাসে তোমাদের যা দিতাম, লাইভ ক্লাসে তার থেকে উন্নত কিছু দেওয়া সম্ভব হয় বলে আমি মনে করি না, ঠিক আছে? কারণ ব্যাপারটা এক, বই যখন পড়ছো তখন তো বইতে পড়ো, লাইভ ক্লাস থাকে না, ঠিক আছে? তোমরা বলছো লাইভ ক্লাসে ডাউট সলভ করানো যায়, একটা কথা ভাবো তো দেখি, ছজন পড়ছো নাকি 6000 জন পড়ছো? আমার যে পেড কোর্স আছে তাতে 2800 স্টুডেন্ট আছে, তাহলে এখন মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি জানি না, কয়েকদিন ধরে খেয়াল করি না, তো 2800 2700 সামথিং ছিল, মানে 2800 কাছাকাছি। তো ওই যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের মধ্যে সম্ভব আমি কজনের ডাউট নেবো? পসিবলই নয়। সেই জন্য আমরা কী করেছি, আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে বলি, ডাউট আছে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট জিজ্ঞেস করো, 2-3 দিনের মধ্যে তোমাদের অ্যান্সার চলে আসে, ঠিক আছে? ততক্ষণ অন্য ভিডিও দেখতে থাকো, পরেরটা চলো। বলছে যে কুয়াশা বা ধোঁয়া দ্বারা লাল বর্ণের ড্যাশ বিক্ষেপণ হয়, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সাদা আলোর অন্যান্য বর্ণের উপাংশ থেকে বেশি না কম, নাকি সমান? অ্যান্সার দাও নিজেরা। ভালো কোশ্চেন্স, ভালো প্রশ্ন। দেখো এর যে অ্যান্সার সেটা উইদিন সেকেন্ডে আসা উচিত। আমি যদি লাইভ ক্লাস না করাই তার অন্যরকম একটা কারণ জানো কি, সেটা হচ্ছে যে 20 মিনিটের ক্লাসে 1 ঘন্টা সময় লাগে লাইভ ক্লাসে, সেই জন্য করাই না, তোমাদের সময় নষ্ট হয়। বাট তোমরা চাইছো, সো আমরাও লাইভ ক্লাসের ব্যবস্থা করছি, সেট আপ আমাদের হচ্ছে, চিন্তা নেই। দেখো
3 নম্বর, এটা হচ্ছে তোমাদের কুয়াশা বা ধোঁয়া দ্বারা লাল বর্ণের কি বিক্ষেপণ হয়? সব থেকে কম বিক্ষেপণ হয়। আমরা জানি যে আমরা যখন প্রিজমকে ড্র করি, আমরা কি জানি? আমরা যখন প্রিজমকে ড্র করি না, তখন আমরা কি জানি? যে আমরা যখন প্রিজমকে ড্র করি তখন আমরা কি জানি? যে প্রিজমে মধ্য দিয়ে যখন লাল আলো যায়, তো আমি তো লাল দিয়ে এঁকে ফেলেছি, আবার লাল দিয়ে দেখালে তোমাদের অসুবিধা হবে। প্রিজমের মধ্যে দিয়ে যখন লাল আলো পড়ছে তখন সেটা কিন্তু কম বাঁকে। সেটা কি হয়? সেটা কিন্তু কম বাঁকে। কিন্তু এই সাপেক্ষে যদি ব্লু, ভায়োলেট বা অন্যান্য লাইট একই জায়গায় পড়ে, তাহলে সেটা কিন্তু অনেক বেশি বাঁকবে। সেটা কী হবে? অনেক বেশি বাঁকবে। অর্থাৎ এটা মাথায় একদম ঢুকিয়ে নাও যে প্রিজমের ক্ষেত্রে যা হয় এক্স্যাক্টলি সেম সিচুয়েশানই কিন্তু তৈরি হয় তোমাদের যখন নর্মাল এই যে কুয়াশা বা ধোঁয়া হয়, ঠিক, একে বলে বিক্ষেপণ। ঠিক আছে, তো লাল বর্ণের বিক্ষেপণ কিন্তু কম হয়। এটা ডেফিনেটলি, এটা এই যেটা বললাম এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বিচ্ছুরণ, অর্থাৎ ডিসপারশন। এটাকে কি বলা হয়? বিচ্ছুরণ বা ডিসপারশন। ঠিক আছে, আর এখানে বলছে বিক্ষেপণ মানে স্ক্যাটারিং। এটাও একই কারণের জন্যই স্ক্যাটারিং কম হয়। ঠিক আছে, আমি প্রিজম দিয়ে দেখিয়ে দিলাম। তো লাল বর্ণের কিন্তু সবথেকে কম বিক্ষেপণ হয়। কেন? কারণ এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি। ঠিক আছে, লার্জেস্ট ওয়েভলেন্থ, লার্জেস্ট ওয়েভলেন্থ কার আছে? লার্জেস্ট ওয়েভলেন্থ লালের আছে। ঠিক আছে, লাল রঙের লার্জেস্ট ওয়েভলেন্থ আছে। সব থেকে কম কার? ভায়োলেটের, লিস্ট ওয়েভলেন্থ। ঠিক আছে, লিস্ট ওয়েভলেন্থ কার? লিস্ট ওয়েভলেন্থ আছে ভায়োলেটের। ঠিক আছে, এই জন্যই কম বাঁকে এটা। পরেরটা চলো। কালকেই আমি আলোচনা করেছি তোমাদের সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন হওয়া দ্রবণীয় পদার্থগুলো ও অন্যান্য খনিজ লবণের যে প্রক্রিয়ায় পাতা থেকে উদ্ভিদের অন্য কলাতে পৌঁছায় বা সংবাহিত হয় সেটাকে কি বলা হয়? অ্যান্সার দেখে নাও। কি বলা হয় সেটাকে বলা হয় ট্রান্সলোকেশন। এটা আমাদের 4 নম্বর প্রশ্ন। এটাকে কি বলা হয়? বলা হয় ট্রান্সলোকেশন। এটাকে কি বলা হয়? ট্রান্সলোকেশন। ঠিক আছে, অর্থাৎ ফ্লোয়েম মাঝখানে থাকে, পয়েন্ট টু নোটেড। ঠিক আছে, ফ্লোয়েম থাকে মাঝখানে, এপাশে রয়েছে তোমার পাতা। তুমি পাতা থেকে খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে কী করছো? বিভিন্ন যে কলাকোষ রয়েছে তাতে পৌঁছে দিচ্ছ। ঠিক আছে, এই যে ঘটনাটা ঘটে এই প্রসেসটাকে কী বলা হয়? ট্রান্সলোকেশন বলা হয়, ট্রান্সলোকেশন। এবার এখানে কয়েকটা কথা আমি একটু ছোটো করে বলে দিই। দুটো জিনিস এক্ষেত্রে কাজ করে যে কারণে ট্রান্সলোকেশন হয়, এবং এটা নিয়ে আমি তোমাদের ঠিক একদিন আগেই, কালকেই হয়তো আলোচনা করেছি ফ্লোয়েমের ট্রান্সলোকেশন নিয়ে। ঠিক আছে, এখানে বাঘা কনসেপ্ট আছে ফ্লোয়েমের ট্রান্সলোকেশন, এবং এনসিইআরটিতে দেওয়া আছে। আমি এক্সট্রা কোথা থেকে এনেছি তা নয়, দুটো কথা এনসিইআরটিতে লেখা আছে, দেখবে। 1 নম্বর কথা লেখা আছে ওই সংবহনতন্ত্রের ঠিক আগেই, সংবহনতন্ত্র আগে না, সরি, রেচনের ঠিক আগেই প্যারাগ্রাফটায় লেখা আছে। কি লেখা আছে? 1 নম্বর পয়েন্ট লেখা আছে যে এখানে অসমোটিক প্রেশার কাজ করে, অবিশ্রাবণ প্রেশার কাজ করে। কি কাজ করে? অবিশ্রাবণ চাপ কাজ করে। আর 2, এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। এটা কেমন ট্রান্সপোর্ট হয়? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলা হয়? যেখানে এটিপি ইউজ হচ্ছে, যেখানে কি হচ্ছে? এটিপি ব্যবহার হচ্ছে। অপরপক্ষে মূল থেকে জাইলেম যে জল তোলে না, ঠিক আছে, এই হচ্ছে ধরো একটা গাছের এই হচ্ছে ধরো মূল। ঠিক আছে, মূল থেকে জাইলেম যে জল তোলে, ঠিক আছে, মূল থেকে জাইলেম যে জল তোলে, ধরো এখানে জলের অণু আছে, সেই অণুগুলো উঠছে এবং মূল দিয়ে উপরে যাচ্ছে। এই মূল থেকে জাইলেম যে জল তোলে, এটা কিন্তু ডেফিনেটলি একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। এটা কি? এটা একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট কেন? প্যাসিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট কেন? কারণ এখানে কিন্তু নো এটিপি, কোনো এটিপি এখানে খরচ হয় না, কোনো এটিপি এখানে খরচ হয় না। এই জন্য এটাকে আমরা কী বলি? আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। এটা একটু মাথায় রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়াও এইখানেও দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে রুট প্রেশার মানে মূলজ চাপ কাজ করে। আমি তোমাদের ডিটেলস ব্যাখ্যা করেছি পেট ক্লাসে যে মূলজ চাপ কী। এনসিইআরটিতে বলা তো আছে কিন্তু ব্যাখ্যা করা নেই। ব্যাখ্যা করেছি কেন? কারণ খায় না মাকে সেটা জানার দরকার, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আর কি কাজ করে? বাষ্পমোচন টান কাজ করে। ঠিক আছে, বাষ্পমোচন টান কাজ করে, রেসপিরেশন টান যেটা, সেটা কাজ করে। তো বাষ্পমোচন টান, এই দুটো জিনিসের ফলে জলস্তম্ভের তৈরি হয়, টান কাজ করে। ঠিক আছে, তো ডিটেলস ব্যাখ্যা করা আছে ওখানে।
ঠিক আছে। বায়োলজি পড়তে গেলে ডিটেলসে পড়াই ভালো, কারণ কনসেপচুয়াল যদি বলে মূলজ চাপ মানে কখন বেশি হয়, তোমরা জানো যে মূলজ চাপ এটা কাজ করে রাত্রিবেলা মেনলি, আর দিন রাত্রি উভয় সময় কাজ করে, মানে দিনের বেলা কাজ করে তোমাদের বাষ্পমোচন। ঠিক আছে, দিনের বেলা কে কাজ করে? বাষ্পমোচন চাপ অধিক সক্রিয়, রাত্রিবেলা মূলজ চাপ অধিক সক্রিয়। ঠিক আছে, এমন নয় যে মূলজ চাপ দিনের বেলা কাজ করে না, মূলজ চাপও দিনের বেলা কাজ করে না তা নয়, কিন্তু দিনের বেলা প্রিডমিনেন্টলি কী কাজ করে? বাষ্পমোচন টান। আর রাত্রিবেলা কে করে? মূলজ চাপ। পরেরটা চলো, কি বলছে দেখো, সোডিয়াম সালফাইড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে একটি দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে। সোডিয়াম সালফাইড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে একটি দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তো এই গ্যাসটার যে নীতি আছে, আমরা যখন এইচএস লেভেলে পড়েছি তখন এই যে গ্যাসটার তৈরির ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াটাকে ব্যবহার করি। ঠিক আছে, এগুলো একটু স্পেশাল টাইপের কোশ্চেন্স, এগুলো একটু মনে রেখো। H2S হবে এখানে অ্যান্সার। দেখো মনে রাখবে, দুর্গন্ধযুক্ত গ্যাস, ইনফ্যাক্ট এটা কেমন গ্যাস হয় জানো? পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস হয়। ঠিক আছে, পচা ডিমের ন্যায়, পচা ডিমের ন্যায়, পচা ডিমের ন্যায় দুর্গন্ধযুক্ত গ্যাস, এটা হচ্ছে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। ওকে, এটা আমাদের 5 দাগের প্রশ্ন ছিল। পরেরটা চলো, আমি আরেকটা কথা ভাবলাম যে এইটার তোমাদের সমীকরণটা একটু লিখে দেওয়া যাক। সেটা হচ্ছে Na2S প্লাস HCl, মনে রাখবে এটা কিন্তু NaS হয় না, Na2S হয়, ইকুয়াল টু তোমাদের NaCl প্লাস তোমাদের H2S, এই তোমাদের হয়। কী হচ্ছে এখানে বেসিক্যালি, ভালো করে দেখো, এখানে বেসিক্যালি যেটা হচ্ছে দেখো, সিএল এর ঘরে কে ছিল? H ছিল, সেখানে কে চলে আসছে? Na চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার। আর এস দেখো কার সঙ্গে ছিল? এইচ এর সঙ্গে ছিল, দেখো এখানে এইচ এর সঙ্গে এস চলে আসছে। ক্লিয়ার হলো? ইয়েস অর নো বলো। ওকে, চলো নেক্সট পরেরটা যাবো আমরা। হ্যাঁ, রিয়েলি সরি, আবার ফিরে আসতে হলো। সেটা হচ্ছে এই যে বিক্রিয়াটা আছে না, এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ঠিক আছে, তোমরা বলবে স্যার আপনি এরকম ইনস্টলমেন্টে বলছেন কেন, একেবারে বলে দিয়েছেন। হ্যাঁ সিরিয়াসলি একেবারেই বলতে চাইছি, আসলে যখন স্লাইড চেঞ্জ করতে যাচ্ছি তখন মনে হচ্ছে ওমা এটা তো বলিনি। এটা হচ্ছে ডবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু একটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়ে। কেমন করে এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে পড়ে সেটা বলে দিই। দেখো এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে বলেওছি বাট বলিনি যেটা ডবল ডিসপ্লেসমেন্ট। সেটা কী হচ্ছে দেখো, সিএল এর ঘরে এনএ চলে আসছে, তার মানে সিএল নেগেটিভ আয়ন, সেটা এনের ঘরে গিয়ে যুক্ত হচ্ছে। আয়নের এক্সচেঞ্জ হয় না, ডবল ডিসপ্লেসমেন্টে কী হয়? আয়ন এক্সচেঞ্জ হয়। কী হয়? আয়ন এক্সচেঞ্জ হয়। ক্লিয়ার? এখানে কী হয়? আয়ন এক্সচেঞ্জ হয়। তো সিএল এর ঘরে এনে চলে আসছে, মানে কি নেগেটিভ আর পজিটিভ আয়ন যোগে NaCl তৈরি হচ্ছে। আর হাইড্রোজেন দেখো সালফারের সঙ্গে অ্যাড হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ, সালফার হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ এবং পজিটিভ অ্যাড হচ্ছে, হয়ে এখানে H2S তৈরি হচ্ছে, মানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। সবটাই বলে দিলাম, পরেরটা চলো। এটা রিয়েলি কিন্তু খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, ইনফ্যাক্ট পার্সোনালি আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা। বলছে যে কোন কোন জায়গায় কোন কোন ধরনের আবরণী কলা দেখা যায়। তোমরা আবরণী কলার চ্যাপ্টার পড়েছো নির্ঘাত, সুতরাং এক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা কিন্তু নয়। অ্যান্সার হচ্ছে তোমাদের এটা, দেখো এইটা এ কি? এটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে আইসাকার আবরণী কলা। এটা হচ্ছে কি? আইসাকার আবরণী কলা। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউবয়েডাল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কিউবয়েডাল। ঠিক আছে, তো এক মিনিট, হ্যাঁ, লাইনিং অফ ব্লাড ভেসেলে আমাদের আয়সাকার আবরণী কলা পাওয়া যায়। ঠিকই আছে, ব্লাড ভেসেল মানে কি? রক্তবাহের গাত্রে। এটা হচ্ছে কি? কিউবয়েডাল মানে ঘনকাকার, ঘনকাকার আবরণী কলা। ঠিক আছে, তো ঘনকাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? ঘনকাকার আবরণী কলা এই যে বিতে হচ্ছে তোমাদের ডাক্ট অফ স্যালিভারি গ্ল্যান্ড, ঘনকাকার আবরণী কলা, অর্থাৎ তোমাদের যে লালা গ্রন্থি আছে তাতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে তোমাদের কলমনার এপিথেলিয়াম, মানে স্তম্ভাকার। এটা হচ্ছে স্তম্ভাকার, স্তম্ভাকার আবরণী কলা। ঠিক আছে,
স্তম্ভাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? রেসপিরেটরি ট্র্যাক্টে, ঠিক আছে, অর্থাৎ ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায় এবং এই স্তম্ভাকার আবরণী কলাতে মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ থাকে, ঠিক আছে। মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ থাকে, ঠিক আছে, গবলেট কোষ থাকে। আর ডি সেটা হচ্ছে তোমাদের স্কিন। ডিতেও এটাও আয়সাকার আবরণী কলাই, এটাও আয়সাকার আবরণী কলা, কিন্তু এটা বহুস্তরীয় আয়সাকার। এটা একস্তরীয় আয়সাকার আবরণী কলা, এটা হচ্ছে বহুস্তরীয়, ঠিক আছে, মনে রাখবে বহুস্তরীয়, এটা বহুস্তরযুক্ত। বহুস্তরযুক্ত আয়সাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? ত্বকে পাওয়া যায়। এই চিত্রটাকে না মনে রাখো, পরীক্ষার সময় আবার আসতে পারে, ঠিক আছে। এগেন একস্তরীয় আয়সাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে তোমাদের ব্লাড ভেসেলে পাওয়া যায়, রক্তবাহে পাওয়া যায়। আর বহুস্তরীয়, আমাদের ত্বক অনেকগুলো স্তর দিয়ে তৈরি হয়, সেই জন্য বহুস্তরীয় মাল্টি লেয়ার্ড আয়সাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে তোমাদের স্কিনে পাওয়া যায়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা কিন্তু রিয়েলি ইম্পর্ট্যান্ট, আপকামিং এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই পোর্শনটা মনে রেখো। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, আগেরটা আমাদের 6 দাগের প্রশ্ন ছিল, এটা আমাদের 7 দাগের প্রশ্ন। বলছে একটি আলোকীয় যন্ত্র এক্স, তার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে -30 সেমি। এক্স কী হতে পারে? বলো, অ্যান্সার দাও। দারুণ প্রশ্ন, বলো অ্যান্সার দাও। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এর উত্তর দেওয়া চাপের হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে আমাদের 7 দাগের প্রশ্ন। দেখো, আমরা জানি যে আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অবতল দর্পণ। আর এটা হচ্ছে কি আমাদের অবতল লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অবতল লেন্স, এটা হচ্ছে কি আমাদের অবতল লেন্স, ঠিক আছে। মনে রাখবে অবতল দর্পণ আর অবতল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য হয় সেটা বাম দিকে অবস্থান করে, বাম আর ডান, ঠিক আছে, বা লেফট রাইট লিখে দিতে পারি আমি, এটা লেফট এটা রাইট। এখানে এদিকে অবস্থান করে, কোন দিকে অবস্থান করে? ফোকাস লেফটে অবস্থান করে। এর ক্ষেত্রে ফোকাস কোথায় অবস্থান করে? লেফটে অবস্থান করে, ঠিক আছে। তো ফোকাস যেহেতু লেফটে অবস্থান করে, পয়েন্ট টু বি নোটেড, ফোকাস কোন দিকে অবস্থান করে? লেফটে। তো ফোকাস যেহেতু লেফটে অবস্থান করে, সো আমরা কি বলতে পারি যে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ফোকাসকে নেগেটিভ পাই। কেমন পাই আমরা? নেগেটিভ পাই। এটাও নেগেটিভ পাই, এটাও আমরা নেগেটিভ পাই, ঠিক আছে। যেখানে মনে রাখবে উত্তল দর্পণ, পয়েন্ট টু বি নোটেড, এটাও বলে দিচ্ছি, উত্তল দর্পণ মানে উত্তল হলে পজিটিভ হবে, আর উত্তল লেন্স, ঠিক আছে, এটা মনে রাখবো। উত্তল হলেই উত্তল দর্পণ হোক বা উত্তল লেন্স হোক, যাই হোক না কেন, আমরা ফোকাস কেমন পাবো? ফোকাস আমরা পাবো পজিটিভ। ফোকাস কেমন পাবো আমরা? ফোকাস পাবো আমরা পজিটিভ। এটারও ফোকাস পজিটিভ, এটারও ফোকাস পজিটিভ, কারণ এটা সব রাইট সাইডে অবস্থান করে। তো কারেক্ট অ্যান্সার কী হবে? হয় এটা অবতল লেন্স হবে অথবা এটা অবতল দর্পণ হবে। এই দেখো লেখা রয়েছে, ক্লিয়ার। চলো পরেরটাতে। নেক্সট পরের প্রশ্ন বলছে পরিপাক প্রক্রিয়ায় কোন উৎসেচকের কার্যকারিতার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়? তোমাদের এনসিইআরটিতে পরিপাক তন্ত্রে একটা লাইন লেখা আছে, এবং আমি তোমাদের যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে পেপসিনোজেন থেকে পেপসিন উৎসেচক তৈরি হয়, এবং পেপসিনোজেন থেকে যখন পেপসিন উৎসেচক তৈরি হয় তখন সেক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজ করে। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? পেপসিন, ঠিক আছে। এটা তোমাদের পাকস্থলী বা স্টমাকে মানে খরিত হয়, ঠিক আছে। এবং পেপসিনের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকাংশে কার ওপর নির্ভর করে? সেটা অনেকাংশে নির্ভর করে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ওপর, মানে HCl এর ওপর। মনে রাখবে ক্ষুদ্রান্তে আবার অ্যাসিডিক প্রভাব কাজ করে না, ঠিক আছে। পাকস্থলীতে কিন্তু অ্যাসিডিক প্রভাবে ভালো কাজ করে পেপসিন, কিন্তু ক্ষুদ্রান্তে কিন্তু অ্যাসিডিক প্রভাবে কিন্তু পেপসিন কাজ করতে পারে না। ওখানে অ্যামাইলেজ উৎসেচক কাজ করে, ক্ষুদ্রান্তে কিন্তু পেপসিন কাজ করতে পারে না, কারণ ওখানে কিন্তু অ্যাসিডিক ভাব কম থাকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্ষুদ্রান্তে অ্যাসিডের পরিমাণ কম থাকে। আর অ্যাসিডিক ভাব কম কেন থাকে? কারণ ওখানে বাইল সল্ট নির্গত হয়, পিত্ত লবণও নির্গত হয়। পিত্ত লবণ একটা ক্ষারীয় লবণ হয়, সো পিত্ত লবণ নির্গত হয়, অ্যাসিডিক ভাব কম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট ছিল। পরেরটায় চলো, এটা তোমাদের 8 দাগ হলো। 9 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, সেটা হচ্ছে নিচের কোন যন্ত্রটি একটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎবাহী পরিবাহীর ক্রিয়াশীল বলের উপর ভিত্তি করে তৈরি নয়? ঠিক আছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎবাহী পরিবাহীর ক্রিয়াশীল বলের উপর ভিত্তি করে তৈরি নয়, ঠিক আছে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎবাহী পরিবাহীর ক্রিয়াশীল বলের উপর ভিত্তি করে তৈরি নয়, ঠিক আছে।
তোমাদের ইনডিউসড কারেন্টের ওপর বেস করে তৈরি নয় কোনটা, সেটা তোমাকে এখানে জিজ্ঞেস করেছে। অ্যান্সার দাও। দেখো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই জিনিসটা, সেটা হচ্ছে যে লাউড স্পিকার, ভোল্টামিটার, অ্যামিটার ইত্যাদি যেগুলো আছে, এই যে এরা, ঠিক আছে, লাউড স্পিকার, ভোল্ট মিটার, অ্যামিটার, ঠিক আছে, এরা কিন্তু কোনো না কোনোভাবে তড়িতের ওপর নির্ভর করে, মানে হিটিং এফেক্টের ওপর নির্ভর করে না। মনে রাখবে এই জায়গায় বৈদ্যুতিক ফিউজের ক্ষেত্রে আমরা যেটা দেখি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা আধা রাইট আধা রং বেসিক্যালি, ঠিক আছে, কারণ অ্যামিটার তো তোমাদের কী মাপতে কাজে লাগে, কারেন্ট মাপতে কাজে লাগে, ঠিক আছে। সো এক্ষেত্রে এরও কোনো গুরুত্ব নেই। ভোল্ট মিটার ভোল্ট মাপতে কাজে লাগে, ঠিক আছে। আর লাউড স্পিকার আমরা জানি কী কাজে লাগে, লাউড স্পিকারের ক্ষেত্রে চুম্বক আর তড়িৎ প্রয়োগের সম্পর্ক আছে, বাট এই দুটোর ক্ষেত্রে তো নেই। যাই হোক, বৈদ্যুতিক ফিউজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে এখানে হিটিং এফেক্ট অফ কারেন্টকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? হিটিং এফেক্ট অফ কারেন্ট, হিটিং এফেক্ট অফ কারেন্টকে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেহেতু হিটিং এফেক্ট অফ কারেন্টকে ব্যবহার করা হয়, এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, এই জন্য এখানে বলেছে কারেন্ট এক্সাইজ, ঠিক আছে। অর্থাৎ তড়িতের তাপীয় প্রভাব, তড়িৎ এর তাপীয় প্রভাব, ঠিক আছে। পরেরটা চলো, এটা আমাদের 9 দাগ, সরি 10 দাগ, 9 দাগ তো হয়ে গেছে, 10 দাগ না, একটু ভুল হচ্ছে, এটা আমাদের 9 দাগ হবে, নট 10 দাগ। চলো পরেরটা চলো। পরের প্রশ্ন দেখো, কপার সালফেটের সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট এবং কপার তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাতে এমজি কীভাবে কাজ করছে সেটা জিজ্ঞেস করা হয়েছে। জারণ বিজারণ বিক্রিয়া এটা, ঠিক আছে। তো চলো অ্যান্সার দাও। না সরি, এটা তো জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা হচ্ছে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া, এটা প্রতিস্থাপন বিক্রিয়া, বাট প্রতিস্থাপন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে কাজ করতে পারে, পারে না তা নয়। এখানে কী হচ্ছে দেখো, এমজি সালফেটের ঘরে ঢুকে যাচ্ছে, দেখো এমজি সালফেটের ঘরে ঢুকে যাচ্ছে, ঢুকে এমজি সালফেট তৈরি করছে, আর কপার একা পড়ে আছে, কপার কী হচ্ছে একা পড়ে আছে, ঠিক আছে। এমজি সালফেটের ঘরে ঢুকে যাচ্ছে আর কপার দেখো একা পড়ে আছে, ঠিক আছে। এটা বেসিক্যালি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, এটা বেসিক্যালি কি একটি প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা প্রতিস্থাপন বিক্রিয়া, পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কখন হয়? যখন অধিক সক্রিয়শীল যে ধাতু, সেই ধাতু কী করে, কম সক্রিয়শীল ধাতুকে বের করে দেয় তার ঘর থেকে। সালফেটের ঘর থেকে কপারকে তুমি বের করে দিচ্ছ, দিয়ে ম্যাগনেসিয়াম তার জায়গায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি বিক্রিয়া। আর কপার দেখো একা পড়ে আছে কেন? কারণ কপারের থেকে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয়, কপার হাইড্রোজেনের নিচে থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোজেনের উপরে থাকে, তো কপার কিন্তু বেশি সক্রিয় ম্যাগনেসিয়ামের, সরি মানে ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় কপারের থেকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এটা 10 দাগের প্রশ্ন ছিল। এবার এখানে কি বলেছে দেখো, এটা বিজারক পদার্থ হিসেবে কাজ করছে। তো কীভাবে বিজারক পদার্থ হিসেবে কাজ করছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই, ইম্পর্টেন্ট তো এটাই না। দেখো আমরা জানি যে নেগেটিভ কোনো মূলক, ঠিক আছে, বা অক্সিজেন, বা নেগেটিভ কোনো মূলক, বা নেগেটিভ আয়ন, জাস্ট এ মিনিট, ইয়েস, নেগেটিভ আয়ন এরকম কিছু যদি বেরিয়ে যায়, ঠিক আছে, মানে নেগেটিভ কোনো কিছু যদি বেরিয়ে যায়, এই রমেশ না ওই নতুন যে এসছে ওর নাম কি, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট ধরো, এই এসিটা একটু কমিয়ে দাও না প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ চলো, তো এখানে তোমাদের না না বাঁ দিকেরটা, বাঁ দিকেরটা, ওই কম্পিউটারটা চলছে, ওটা বন্ধ করে দিতে হবে। হ্যাঁ ডান, ঠিক আছে। আচ্ছা আমার প্রশ্নে আছি, সরি। দেখো এখানে তোমাদের বলছে যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন কী হচ্ছে, রিমুভ হচ্ছে, এগুলো সব কি, এগুলো হচ্ছে রিমুভ, এগুলো সব যখন রিমুভ হয়, অক্সিজেন রিমুভ হলো 1, নেগেটিভ আয়ন রিমুভ হলো 2, বা কোনো নেগেটিভ কিছু রিমুভ হলো 3, ঠিক আছে। এনিথিং দ্যাট ইজ নেগেটিভ,
এনিথিং দ্যাট ইজ নেগেটিভ, এরকম কিছু হলে তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি হচ্ছে কি? বিজারণ বলি, তাই না? তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি বিজারণ। যেমন পজিটিভ কিছু অ্যাড হওয়াকেও বিজারণ বলি, তেমন নেগেটিভ কিছু রিমুভ হওয়াকেও আমরা বিজারণ বলি। ঠিক আছে, নেগেটিভ কিছু রিমুভ হওয়াকেও কী বলি? আমরা বিজারণ বলি। আর একটা জিনিসকেও কিন্তু আমরা বিজারণ বলি, কাকে জানো? সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাড হওয়াকে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাড হওয়াকে কিন্তু আমরা বিজারণ বলি, ইলেকট্রন অ্যাড। এটা মাথা রাখবে একটু, ইলেকট্রন নেগেটিভ হওয়া সত্ত্বেও ইলেকট্রন অ্যাড হওয়াকে আমরা বিজারণ বলি। ঠিক আছে, তো 5 নম্বর এটাও মাথা রাখবে, এটাকেও আমরা বিজারণ বলি। এবার এখানে কি হচ্ছে দেখো, কপার আছে, কপার থেকে সালফেট মূলককে তুমি বের করে নিচ্ছ। সালফেট মূলক কিন্তু নেগেটিভ হয়। সালফেট মূলককে দেখো কপার থেকে তুমি বের করে দিয়েছো, কপার একা বসে আছে না? কে বের করেছে? এমজি বের করে দিয়েছে, যে নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছে। এমজি কপার থেকে সালফেটকে বের করে নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছে। তার মানে এটা কী হচ্ছে? কপার সালফেট থেকে কপার কী হচ্ছে? বিজড়িত হচ্ছে। কপার সালফেট থেকে কপার তৈরি হচ্ছে, এটা কী হচ্ছে? এটা বিজারণ ঘটছে। এটা কী হচ্ছে? এটা হচ্ছে বিজারণ ঘটছে। আর ঘটাচ্ছে কে? এমজি ঘটাচ্ছে। তাহলে এমজি কী হয়ে যাবে? বিজারক হয়ে যাবে। যে যে কাজটা করে তাকে আমরা ক বলে দিই। ঠিক আছে, তাকে আমরা কি বলি? ক বলে দিই। যেমন খাচ্ছে যে খাদক, করছে যে কারক, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ভাবছে যে ভাবুক, ক। সেরকম যে বিজারণ ঘটাচ্ছে তাকে আমরা কি বলি? বিজারক বলছি। কপার সালফেট থেকে কপার উৎপন্ন হচ্ছে বিজারণের মাধ্যমে। কে ঘটাচ্ছে? এমজি ঘটাচ্ছে, সেই এ হচ্ছে বিজারক। ক্লিয়ার? ইয়েস নো বলো। আচ্ছা, এমজি নিজে কি করছে? এমজি বাবু নিজে কি হচ্ছে? এমজি বাবু নিজে কিন্তু জারিত হচ্ছে। এমজি নিজে জারিত কেন হচ্ছে? কারণ এমজি নিজে সেই নেগেটিভটাকে নিয়ে নিচ্ছে। নেগেটিভ অ্যাড হলে তাকে জারণ বলে, নেগেটিভ রিমুভ হলে তাকে বিজারণ বলে, কিন্তু নেগেটিভ অ্যাড হলে তাকে কী বলি? জারণ বলি। যে বিজারক সে কিন্তু নিজে জারিত হয়। ঠিক আছে, এটা মাথা রাখবে। চলো নেক্সট পরেরটাতে। পরেরটা চলো, নিচের কোনটি সোডিয়াম হাইড্রক্সাইডের ব্যবহার নয়? চলো অ্যান্সার দাও। তোমাদের যে অ্যাসিড বেস সল্ট আছে তার যে চ্যাপ্টার আছে তার লাস্টে কিছু লবণের তোমাদের ব্যবহার ইত্যাদি দেওয়া আছে, ওইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, ব্যাপকভাবে ইম্পর্ট্যান্ট, বারবার রিপিটেডলি কিন্তু প্রশ্ন এসছে। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার দেখো এখানে অ্যান্সার তোমাদের কোনটা বলেছে? জলের স্থায়ী ক্ষারতা। দেখো জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণ করতে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেটকে। কাকে ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট, যাকে আমরা ওয়াশিং সোডাও বলি। ঠিক আছে, ওয়াশিং সোডাকে ব্যবহার করা হয় Na2CO3। ঠিক আছে, Na2CO3কে ব্যবহার করা হয় জলের স্থায়ী ক্ষারতা বা পার্মানেন্ট হার্ডনেসকে দূর করার জন্য। এর ইংরাজি হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। ঠিক আছে, সরি, পার্মানেন্ট হার্ডনেস। জলের যে স্থায়ী ক্ষারতা সেটা দূর করার জন্য, পার্মানেন্ট হার্ডনেসকে দূর করার জন্য সোডিয়াম কার্বনেটকে ব্যবহার করা হয়, কখনোই সোডিয়াম হাইড্রক্সাইডকে ব্যবহার করা হয় না। সোডিয়াম হাইড্রক্সাইডকে সাবান ও ডিটারজেন্ট শিল্পে, কাগজ তৈরিতে, অয়েল রিফাইনিংয়ে, কাগজ তৈরি, অয়েল রিফাইনিং ইত্যাদি কাজে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড মানে NaOH-কে ব্যবহার করা হয়, কিন্তু এই কাজে ব্যবহার করা হয় না। দ্যাট ইজ ওয়াই শুধুমাত্র 3 হচ্ছে অ্যান্সার, কারণ কোনটা নয় বলেছে ব্যবহার। ঠিক আছে, পরেরটা চলো। কি বলেছে দেখো, দর্পণের সূত্র অনুযায়ী কোনটা ফোকাস দৈর্ঘ্যের সমান? দেখো ফোকাস দৈর্ঘ্যের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাকে একটুখানি পারফর্ম করো, অর্থাৎ প্লাস মাইনাস করো, অ্যান্সার বেরিয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ট্রিক। দেখো না অ্যান্সার কী আছে? অ্যান্সার হচ্ছে তোমাদের ফোর্থ। কী করে ফোর্থ অ্যান্সার হচ্ছে? দেখো আমরা জানি 1/v + 1/u = 1/f। ঠিক আছে, এখানে আমরা কী করবো? ভি আর ইউ এর সমীকরণ নেব। ঠিক আছে, তাহলে এটা কী হবে? u + v হবে, এটা ইকুয়াল টু কী হবে? 1/f হবে। এটা 1/f এর মান, তাহলে f এর মান কী হবে? এটাও উল্টে গেছে, এটাও দেখো উপর উল্টে গেছে না, 1/f ছিল f/1 হয়ে গেছে, f/1 কিন্তু আমরা f বলি। ঠিক আছে, তাহলে এটাও কী হবে? তোমাদের উল্টে যাবে। তো vu/u + v, এটা vu/u + v বলতে পারো, বা uv/u + v, যাই বলো না কেন অ্যান্সার এক আসবে। সো কারেক্ট অ্যান্সার উঠবে দিস। এটা তোমাদের 12 দাগের প্রশ্ন ছিল। এটা তোমাদের 13 দাগের প্রশ্ন। বলছে যে উদ্ভিদের পাতায় যে খাদ্য উৎপন্ন হয় সেই খাদ্য ফ্লোয়েম দ্বারা যখন পরিবাহিত হয় তখন উদ্ভিদের কোন অঙ্গে পৌঁছায়? দেখো কোন কোন অঙ্গে উদ্ভিদের সবথেকে বেশি খাদ্যের প্রয়োজন হয়, ভালো করে ভাবো তো। কোন কোন অঙ্গে উদ্ভিদের যে অঙ্গ বাড়ছে, আমরা মনে করে দেখবে, ভালো করে বোঝো, প্রত্যেকটা পয়েন্টকে বোঝার দরকার। আমরা চারপাশে যখন তাকাই তখন আমরা দেখি আমরা শিশুদের যত্ন সবথেকে বেশি নেই। কেন?
কারণ তারা সদ্যজাত আর তারা মানে বাড়ছে এমন জীব, তাই না? ওই জন্য বাবা বা মা কী করে, নিজের থালা থেকে মাছ তুলে তার সন্তানকে খাইয়ে দেয়। কেন? কারণ তাদের জীবন ওকে এখন চলবে, কিন্তু তার সন্তানকে তাকে কী করতে হবে, সুন্দর স্বাস্থ্য এবং বৃদ্ধি দিতে হবে। অর্থাৎ সেরকমই উদ্ভিদও তাই করে। উদ্ভিদ কী করে, যে যে অংশ বর্ধিষ্ণু বর্ধনশীল অঞ্চল সেই সেই জায়গায় খাদ্য আগে পাঠায়, দ্রুত পাঠায়। ঠিক আছে, অনেকটা ওই রকম হিউম্যান প্যারেন্টসদের মতো কাজ করে। তো অ্যান্সার কী হবে বুঝতেই পারছো, যে সমস্ত অঞ্চলে বর্ধনশীল অঞ্চল রয়েছে, কোন কোন জায়গায়, যেমন মূল বাড়ে, বীজ বাড়ে, ফল বাড়ে, আর বর্ধনশীল অঞ্চল বিশেষ করে ভাজক কলার যে অঞ্চল থাকে, অগ্রস্থ, পার্শ্বস্থ আর নিবেশিত। তো ভাজক কলার যে অঞ্চল থাকে এই অঞ্চলগুলোতে কিন্তু বেশি পরিমাণ খাদ্যের দরকার হয়। নতুন পাতা গজাচ্ছে, নতুন ডাল গজাচ্ছে, নতুন ফুল হচ্ছে, আম ঝরছে। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে কী হয়, নতুন নতুন ক্ষেত্রে নতুন নতুন যখন এই সমস্ত জিনিস বেরোয় তখন কিন্তু খাদ্যের বেশি প্রয়োজন হয়, আর এই অঞ্চলগুলোতে বেশি পরিমাণ খাদ্য যায়। তো কারেক্ট আনসার উইল বি দিস। এছাড়া একটা জিনিস মনে রাখবে, উদ্ভিদের যে পরিবহন তন্ত্র আছে না, ব্যাপক স্লো হয়। কেন স্লো হয় বলো তো? এর কারণ হচ্ছে উদ্ভিদের তেমন একটা এনার্জি দরকার হয় না। একটা গাছকে যদি তুমি দেখো, তুমি দেখবে কি দেখবে, গাছটা কিন্তু মাটিতে একদম এক জায়গাতে এখানে দাঁড়িয়ে আছে, কোনোভাবেই কিন্তু কি হচ্ছে না, সে কিন্তু নড়াচড়া করছে না। মানে একটা জীবের যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, গাছের কিন্তু সেই পরিমাণ শক্তি লাগে না। কেন লাগে না? কারণ গাছের যে ছাল থাকে সেটা কিন্তু টোটালি মৃত হয়, গাছের চারপাশে যে ছাল থাকে সেটা কিন্তু টোটালি মৃত হয়। ঠিক আছে, গাছের এমন অনেক কলাকোষ থাকে যেটা কিন্তু পুরোপুরি মৃত হয়। যেমন স্ক্ল্যারেনকাইমা দিয়ে তৈরি কলাগুলো কী হয়, টোটালি মৃত হয়। আমরা জানি জাইলেম স্ক্ল্যারেনকাইমা যেটা পাওয়া যায় সেটা ফুললি কী হয়, সেটা ফুললি মৃত হয়। তাহলে এমন অনেক জায়গা থাকে যেখানে কিন্তু উদ্ভিদ টোটালি মৃতও কিন্তু কোষকলা বহন করে, সেই সব অংশে কিন্তু কোনো পুষ্টি প্রয়োজন হয় না এবং এরা যাতায়াত করে না। ফলে এদের কিন্তু যে এনার্জি তার পরিমাণ কিন্তু এদের কম লাগে, ফলে এদের পরিবহনতন্ত্র কিন্তু স্লো হলে চলবে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে সেটা নয়, প্রাণীদের ওই জন্য হার্ট নামক পাম্প থাকে যে কিন্তু সারা শরীর রক্ত পাম্প করে বেড়ায়। ঠিক আছে, প্রকৃতি দ্বারা নির্বাচিত, ফলে যেমন প্রয়োজন হয়েছে সেখানে সেখানে তেমন তেমন জিনিস রাখা হয়েছে। এটা হচ্ছে তোমাদের 13 দাগের প্রশ্ন ছিল। পরেরটায় চলো। হ্যাঁ, আমাকে মাফ করো যে আমি এর ইংলিশটা তোমাকে বাংলা করে রাখতে পারিনি, সরি ফর দ্যাট। আমি তোমাদের এখানে বাংলা লিখে দিয়েছি। কি বলেছে দেখো, দুটো লেন্স আছে, একটা হচ্ছে তোমাদের অভিসারী লেন্স, একটা হচ্ছে তোমাদের অপসারী লেন্স। অভিসারী লেন্সের যে ফোকাস সেটা হচ্ছে এইটা, অপসারী লেন্সের যে ফোকাস সেটা হচ্ছে এইটা। বলেছে এদের যখন কম্বাইন করা হবে তখন তার যে যৌথ পাওয়ার সেটা কী হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আমি বাংলা তোমাদের সেভাবেই লিখেছি, তোমার দুটো বুঝতে পারো। এটা 14 দাগের প্রশ্ন, অ্যান্সার দেখে নাও। এটা হচ্ছে তোমাদের 14 দাগের প্রশ্ন। একটা আছে অভিসারী লেন্স। তুমি বলো অভিসারী লেন্সের যে পাওয়ার সেটা কী হয়। দেখো অভিসারী লেন্স কাকে বলে জানো? অভিসারী লেন্স হচ্ছে সেই লেন্স যে লেন্স কোনো আসা আলোকরশ্মিকে একটা বিন্দুতে পরিণত করবে। তার মানে এখানে বেসিক্যালি কার কথা বলা হচ্ছে, উত্তল লেন্সের কথা বলা হচ্ছে। আমরা জানি উত্তল লেন্সের ফোকাস পজিটিভ হয়, কারণ রাইট সাইডে হয়। তার মানে এইটা, এই যে 50টা এটা পজিটিভ হবে। নেক্সট এটা অপসারী লেন্স। কাকে বলা অপসারী লেন্স? এই হচ্ছে অপসারী লেন্স, অর্থাৎ অবতল লেন্সের কথা বলা হচ্ছে। অবতল লেন্সের যে ফোকাস থাকে সেটা বাম দিকে অবস্থান করে, মানে নেগেটিভ হয়, তার মানে এটা নেগেটিভ হবে। এদের যখন কম্বাইন তুমি করবে তখন কি দেখবে, তখন দেখবে এদের ওভারঅল কম্বিনেশন কত আসছে, 30 সেন্টিমিটার আসছে। ফোকাসের ওভারঅল ফোকাসের যে কম্বিনেশন আছে এটা +30 সেন্টিমিটার। আর পাওয়ার সমান আমরা কী জানি, পাওয়ার সমান এটা সেমিতে দিয়েছে। আচ্ছা, পাওয়ার সমান আমরা কী জানি, পাওয়ার সমান আমরা জানি 1/ফোকাস, 1/ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তো নয়, 1/ফোকাস দৈর্ঘ্য। এখন ঘটনা হচ্ছে একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যে ফোকাস আমাদের কিসে থাকে, মিটারে থাকে, তবেই পাওয়ার বেরোবে। তার মানে এই পাওয়ারটাকে আমরা যদি ফোকাসে কনভার্ট করতে চাই তাহলে এটাকে কী করবো, আমরা মিটারে কনভার্ট করে দেবো। মিটারে কনভার্ট করার জন্য কী করবো, দেখো সেমি থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমরা কী করি, 100 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, একে 100 দিয়ে ভাগ করলে এটা কী হবে, 0.30 বা 3 বলো, যাই বলো না কেন, এত তোমাদের মিটার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা যখন এখানে করবো, এখানে কত বসাবো, 0.30 বসাবো। ফোকাস এখন আমাদের এইটা হয়ে যাবে। এটা বেসিক্যালি তার মানে কি, ওপরে আমাদের কী আছে, 100 আছে, নিচে আমাদের কী আছে, 30 আছে, কারণ দশমিকের জন্য উপরে 100 চলে যাবে, এই শূন্য কেটে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী আসবে এখানে, পাওয়ারের যে ভ্যালু সেটা আমাদের কী আসবে, জাস্ট এ মিনিট, এটা তো আমাদের আসবে 0.33। কোনো গণ্ডগোল হলো? 1 মিনিট, কী ভুল করলাম একবার দেখে নিই। হ্যাঁ, এখানে আমার ভুল হয়েছে এটাই যে আমি ডাইরেক্ট ফোকাসকে অ্যাড করে দিয়েছি, এটা একটা বড় মিস্টেক।
এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাসকে আগে আমাকে ডায়োপ্টারে চেঞ্জ করে নিতে হবে, তারপর অ্যাড করতে হবে। আমি খেয়াল করিনি, আমি ফোকাসটাকেই অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এই জন্য এখানে মিস্টেকটা হয়েছে। ওকে, তো আমি এখানে ঠিক করে দিচ্ছি তোমাদের জন্য। জাস্ট এ মিনিট, চেক করার সময় ধরা পড়লো, আমি খেয়ালই করিনি। আসলে ফর্মুলা হচ্ছে ডায়োপ্টার বার করে দুটো ডায়োপ্টারকে অ্যাড করা। আমি তা না করে কী করেছি, ফোকাসটাকে অ্যাড করে দিয়েছি, এই জন্য গন্ডগোলটা হয়েছে। ঠিক আছে, তোমরা একদম ভুল করবে না। দেখো ফোকাস এখানে তোমাদের কত বলেছে, 50 সেন্টিমিটার, ঠিক আছে? তো 50 সেন্টিমিটার বলেছে, মানে পজিটিভ 50 সেন্টিমিটার। একে আমরা কী করব, প্রথমে মিটারে কনভার্ট করে নেবো, যেটা একটু আগে বলেছিলাম, ওটা ঠিক ছিল। তো মিটারে কনভার্ট করলে কী হচ্ছে, 0.5 মিটার হচ্ছে। তাহলে এই যে আমাদের অভিসারী লেন্স, এর ডায়োপ্টার কত হবে, মানে পাওয়ার কত হবে, সেটা হচ্ছে 1/f হবে। তার মানে বেসিক্যালি এটা কত হবে তোমাদের, 1/0.5। 1/0.5 মানে কি, ওপরে আমাদের কী যাবে, ওপরে আমাদের 10 যাবে, নিচে আমাদের 5 যাবে। আমাদের এটা করলে কী হচ্ছে, এটা করলে আমাদের হচ্ছে 2, এবং দেখো এটা +2 হবে, ঠিক আছে? এটা গেল আমাদের অভিসারী ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে গেল এক্স, এটা হচ্ছে আমাদের এক্সের গেল। ওয়াই এর কী হবে, ওয়াই এর কী হবে, ওয়াই এর হবে আমাদের কী আছে, -20 সেন্টিমিটার আছে, ঠিক আছে? এটা আমাদের কী হবে, 0.2 মিটার হয়ে যাবে। একইভাবে 1/f করলে কী হবে, 1/0.2, তার মানে কী হবে, 10/2। তার মানে এখানে কাটাকুটি করলে কী হবে, -5, ঠিক আছে? এবার তুমি কি করো, এই যে দুটো পেলে না, এখানে একটা পাওয়ার পেয়েছে, এখানে একটা পাওয়ার পেয়েছে, দুটো পাওয়ারকে অ্যাড করো। প্রথম পাওয়ার কত আছে আমাদের, +2, দ্বিতীয় পাওয়ার কত আছে আমাদের, -5, অ্যাড করলে কী হচ্ছে, -3। এই জন্য এখানে অ্যান্সার আসবে আমাদের -3। এটা ভালো প্রশ্ন ছিল, ঠিক আছে? এটা ভালো প্রশ্ন ছিল, এটা গোলাবে না, গোলালে কিন্তু উল্টো অ্যান্সার আসবে। ওই অ্যান্সারটা যদি এখানে থাকে না, তখন গন্ডগোলে পড়ে যাবে, ঠিক আছে? সো মাথা রাখবে, এটা গোলাবে না। ওকে, অপসারী আর অভিসারী এই দুটোর প্রথমে পাওয়ার বার করবে, তারপর অ্যাড করবে, ফোকাস করে অ্যাড করবে না। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমি তোমাদের যে নিউমেরিক্যালস পার্ট করিয়েছিলাম তাতে করিয়েছিলাম, কিন্তু এটা বেসিক্যালি এই শিফটেরই প্রশ্ন। তো এই প্রশ্নটাকে অনেকে আবার ডাউট প্রকাশও করেছে, আমাকে দিয়ে বলেছে আরেকবার করিয়ে দেবেন। তো চলো এখানেই তোমাদের আরেকবার করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই শিফটেরই প্রশ্ন, এটা 1 সেপ্টেম্বরের প্রশ্ন এটা, ঠিক আছে? বলেছে কি, যে দুটো রেজিস্টার আছে এ, যার মান হচ্ছে তোমাদের, জাস্ট এ মিনিট, এটা 8 ওহম হবে, সরি 1 মিনিট, ভারী ভারী কিছু মিস্টেক ছিল, সেগুলো সব ঠিক করে দিলাম, ঠিক আছে? এবার তোমরা যারা সলভ করার চেষ্টা করো তারা সলভ করো। বলছে দুটো রেজিস্টার আছে, এ যার মান হচ্ছে 8 ওহম, আর বি যার মান হচ্ছে 12 ওহম, 6 ভোল্টের একটা ব্যাটারির সাথে সিরিজে যুক্ত আছে, ঠিক আছে? যদি V1 এবং V2 যথাক্রমে এ এবং বি এর ওপর বিভব পার্থক্য হয়, এবং I1 এবং I2 যদি সেই রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ হয়, তাহলে V1/V2 এবং I1/I2 এর মান যথাক্রমে কত হবে? ভেরি ভেরি ইউজফুল প্রশ্ন এবং ভালো প্রশ্ন, ঠিক আছে? সলভ করো নিজেরা, কী হবে অ্যান্সার দেখে নাও। এইটা হবে তোমাদের অ্যান্সার। কী অ্যান্সার বলছে দেখো, বলছে 8 ওহম, ঠিক আছে? আর কত বলছে তোমাদের, 12 ওহম, ঠিক আছে? 8 আর 12 ওহম কিসের সাথে যুক্ত আছে তোমাদের, সিরিজে যুক্ত আছে, মানে শ্রেণী বর্তনীতে যুক্ত আছে। তা আমরা জানি যখন শ্রেণী বর্তনীতে যুক্ত হয় তখন কী হয়, ডাইরেক্ট আমরা যোগ করে দিতে পারি, এটা হচ্ছে টোটাল রোধ আমাদের হয়ে যাবে কত, সেটা আমাদের 20 ওহম। আর ভোল্ট আমাদের কি বলেছে, ভোল্ট আমাদের বলেছে 6 ভোল্ট, ঠিক আছে? ভোল্ট আমাদের কি বলেছে, 6 ভোল্ট, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস ভালো করে বোঝো, আমরা জানি যে আমরা যখন সিরিজের কথা বলি তখন 8 ওহমের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে আর 12 ওহমের মধ্যে দিয়ে যতটা কারেন্ট যাবে দুটো ইকুয়াল হবে। তার মানে এর মান যদি এক হয়, এর মানও তবে 1 হবে। এর মান যদি 2 হয়, এর মানও তবে 2 হয়। তার মানে এর মান যদি এক্স হয়, এর মানও তবে কী হবে, এক্সই হবে। তাহলে এখানে কি বলেছে, I1/I2 এর মান কত, তাহলে I1/I2 সেটা তো সেমই হচ্ছে x/x, তাহলে x/x এর মান কত হবে, 1ই হবে, ঠিক আছে? তো দেখো একটাই অপশানে, সরি দুটো অপশানে আছে, তো এইগুলো তো কেটে বেরিয়ে যাবে, এই 1 আর এই 1, এর মধ্যে 2 আর 4-এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমরা ভোল্ট বার করব কী করে, ঠিক আছে? আমরা সবাই জানি যে যখন আমরা শ্রেণী বর্তনীর কথা বলছি তখন আমরা কি জানি, তখন আমরা জানি যে রোধের যা রেশিও হয়, ঠিক আছে, কি হয়, রোধের যা রেশিও হয় ভোল্টের রেশিও তাই হয়, তাই না? আমরা এটা জানি যে রোধের যা রেশিও হয় ভোল্টের রেশিও তাই হয়, ঠিক আছে? তো রোধের রেশিও কত, 8:12, তো আর ভোল্টের রেশিও কত হবে, সেটাও তাই হবে, তো 2:3, ঠিক আছে? তার মানে রোধের যা রেশিও, রোধের রেশিও কত, 2:3, তো এইটাই হয়ে যাবে ভোল্টের রেশিও। ভোল্টের রেশিও কত হবে, সেটাও 2:3 হবে। মানে এই যে টোটাল রোধ আমাদের, ভোল্ট আমাদের 6 ভোল্ট আছে, এটাকে আমরা 2:3 অনুপাতে বণ্টিত করে দেবো। তাহলে টোটাল আমরা এখানে কত পাচ্ছি, 5 ইউনিট। 5 ইউনিটের মান হচ্ছে 6,
তাহলে 1 মিনিটের মান হচ্ছে 6-এর 5, তাহলে 2 মিনিটের মান কত হবে? 12-এর 5। ঠিক আছে, ক্লিয়ার? 12-এর 5 হবে। ওকে, আর এতটা করারও দরকার পড়ে না। কেন বলছি তোমাদের? কারণ দেখো V1 আর V2, দেখো V1 বাই V2, তার মানে বেসিক্যালি V1 ইজ টু V2, আর V1 ইজ টু V2 মানে রেশিওই বলেছে, আর ভোল্টের রেশিও তো আমরা এখান থেকে বাড়ি করে ফেলেছি, তো 2:3 সেটাকে বাই দিয়ে লিখতে বলেছে, তো এখানে এইভাবে লিখলে হবে 2:3, আর বাই দিয়ে লিখলে হবে 2/3, তো 2/3 অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, সো এই পার্টটা করার আমাদের কোনো দরকার নেই। আগের অঙ্কে আমি এটা পার্টটা করে বার করে দিয়েছিলাম তোমাদের, বাট এই পার্টটা এক্সট্রা পার্ট, এই পার্টটা করার কোনো দরকার নেই, এখান থেকে আমরা অ্যান্সার বার করতে পারবো। সো 2:3 আমাদের অ্যান্সার, মানে এর কাছে চোখে না দেখেও উইদিন সেকেন্ড অ্যান্সার করা যায়। কে অ্যান্সার করা যায়? সেটা হচ্ছে I1/I2, সেটাতে x/x হবে 1 হবে, আর V1/V2 মান কী হবে? 8 আর 12কে কাটাকুটি করো, কত হবে? এটা 2, এটা 3, তো 2:3 এটাই আমাদের অ্যান্সার হবে। একটা হবে 2:3, একটা হবে 1। এটা কিন্তু কোনো টাফ প্রশ্নই নয়, কিন্তু ভালো প্রশ্ন, তোমাকে খাটিয়ে নেবে যদি তুমি কনসেপ্ট না জানো। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন কি বলেছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কোন ধর্মকে বোঝানো হয়? কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কোন ধর্মকে বোঝানো হয়, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, কিন্তু খুবই কমন কোশ্চেন্স। তো আমরা কি জানি যে কার্বন পরমাণু কিন্তু একটার সঙ্গে একটা জুড়তে পারে নিজেই, এটাকে আমরা কি বলি? কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলি, বহুরূপতা বলি। তো অ্যান্সার দেখে নাও কোনটা হবে। ফার্স্ট অপশন বলে কারেক্ট অ্যান্সার, ইয়েস। কার্বনের যোজ্যতা হচ্ছে, কার্বন টেট্রাভ্যালেন্ট হয়, মানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। ঠিক আছে, কার্বন যোজ্যতা কত? 4। ঠিক আছে, তো কার্বন, দুটো কার্বন একসঙ্গে জুড়তে পারে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে, কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হতে পারে। ঠিক আছে, এবং কার্বনগুলো কিন্তু এইভাবেও জুড়তে পারে। ঠিক আছে, তো এই যে চেন, দীর্ঘ পরমাণু শৃঙ্খল চেন কার্বন তৈরি করতে পারে, এবং এটাকে আমরা বলি নিজের সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, শত সংযুক্তিকরণ ক্ষমতা মানে নিজের সাথে জোড়ার ক্ষমতা। ঠিক আছে, নিজের সাথে জোড়ার যুক্তিকরণের ক্ষমতা, নিজের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, নিজের সাথে যে যুক্ত হওয়ার ক্ষমতা, এটাকে আমরা বলছি কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা বহুরূপতা। ঠিক আছে, এক্সাম্পল কি? সেটা হচ্ছে হীরা। হীরা হচ্ছে কার্বনের একটা বড় এক্সাম্পল। নেক্সট হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, আর তারপরে হচ্ছে বাকমিলস্টার ফুললেরন, যেটার সংকেত হয় C60। হীরের সংকেত হচ্ছে C, গ্রাফাইটের সংকেত হচ্ছে C। ঠিক আছে, কিন্তু C60 হচ্ছে কার সংকেত? সেটা হচ্ছে বাকমিনস্টার, ঠিক আছে, ফুল্লারেন। পরেরটায় চলো। পরের প্রশ্নটা কিন্তু তোমাদের ভালো প্রশ্ন, বলছে যে হাইড্রোজেন এবং ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে এবং কোনটা সমিত বিক্রিয়া দিচ্ছে সেটা বলো, অর্থাৎ ব্যালেন্স বিক্রিয়া কোনটা সেইটা তোমাদের কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে। ব্যালেন্সিং তোমাদের আমি কিন্তু শিখিয়েছি, আমার যে কেমিক্যাল রিয়াকশনের যে পার্ট আছে সেখানে তোমরা ব্যালেন্সিং পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং কমেন্টে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো। ডেসক্রিপশন বক্স একবার চেক করে নাও, ভিডিওর নিচে থাকে। তো তোমাদের এখানে বলেছে হাইড্রোজেন এবং ব্রোমিন দুটো মিলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হচ্ছে। খেয়াল করো, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কি আছে? এখানে দুটো ব্রোমিন আছে। এখানে কি দুটো হাইড্রোজেন দুটো ব্রোমিন আছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। দেখ, আরেকটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু দুটো হাইড্রোজেন দুটো ব্রোমিন, তার মানে কী হবে? এখানে খেয়াল করো, দুটো হাইড্রোজেন এবং দুটো ব্রোমিন কি আছে? ইয়েস আছে। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, হাইড্রোজেনের এখানে কি দেখতে পাচ্ছি আমরা? তুমি যদি এইভাবে করো, তুমি এখানে কিন্তু ভুল করে দিয়ে চলে আসবে। খেয়াল রাখো, যখন আমরা এখানে 2 লিখছি এটার মানে কি, আর এখানে যখন লিখছি এটার মানে কি? এই যে এটার মানে হচ্ছে এখানে দুটো পরমাণু আছে। হাইড্রোজেনে কি আছে? এখানে দুটো পরমাণু আছে। বেসিক্যালি এভাবে লেখাও যায় না, তখন লিখতে হয় 2H2, কারণ হাইড্রোজেন কোনোদিন একটা দিয়ে দুটো পরমাণু তৈরি করতে পারে না এইভাবে। ঠিক আছে, সো এইটা লেখাটাই অ্যাকচুয়ালি রং, লিখতে হলে তোমাকে এইভাবে লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? সো এটাই হচ্ছে রাইট লেখা। তো এই অনুযায়ী আমরা বলতে পারি এটা হচ্ছে কারেক্ট, যেখানে আমরা এই পজিশানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এটাতে তো দেখতে পাচ্ছি না, একে কাটো। এইটা আর এইটা দেখতে পাচ্ছি, মানে এই দুটোই আমাদের রাইট হবে। প্রথমটাও রাইট হবে না, কেন? কারণ এইভাবে লেখা যায় না হাইড্রোজেনকে এইভাবে লিখতে হয় আইদার। তারপরে তোমাদের বলছে এইটা তো হবে না, কারণ এইচ একা থাকতে পারে না। মনে রাখবে এটা কেন হয় জানো? কারণ হাইড্রোজেন নিজের সঙ্গে কি করে, আরেকটা হাইড্রোজেন নিয়ে সিঙ্গেল বন্ধন দিয়ে কি করে, একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। ঠিক আছে, এটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন, এবং এটা সমযোজী মৌল তৈরি করে, যৌগ বলবো না, এটা সমযোজী বন্ধন দিয়ে এরা হাইড্রোজেন H2 আকারে থাকে।
কী আকারে থাকে, H2 আকারে থাকে। সো এটা মৌলই হবে, কারণ মৌলের মধ্যে একই টাইপের জিনিস থাকায়। তো এটা হচ্ছে মৌল, এটা কিন্তু মৌল, ঠিক আছে। এটা গ্যাসীয় মৌল, হাইড্রোজেন কি একটা গ্যাসীয় মৌল, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন মৌল তৈরি করছে, ঠিক আছে। তো এইভাবে থাকে এবং তাদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হয়। এবার দেখো তো এটা আর এটা তো হবেই না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এবার কোনটা হবে দেখো, ভালো করে দেখো, খেয়াল করো। সিমিলারলি ব্রোমিনের ক্ষেত্রে এখানে একটা মিস্টেক দেওয়া আছে। ব্রোমিনও কিন্তু মনে রাখবে নিজের সঙ্গে কিন্তু লিঙ্কড হয়, একটা ব্রোমিনের সঙ্গে লিঙ্ক হয় এবং ব্রোমিন কিন্তু কী তৈরি করে, সিমিলার সমযোজী বন্ধন দিয়ে ব্রোমিন কী করে তোমাদের সঙ্গে সমযোজী বন্ধন দিয়ে Br2 মৌল তৈরি করে এবং ব্রোমিনও কিন্তু লিকুইড আকারে থাকে। আমরা জানি সাধারণ উষ্ণতায় ব্রোমিন কিন্তু তরল অধাতু, তো ব্রোমিন কিন্তু লিকুইড আকারে থাকে, গ্যাসীয় আকারে কিন্তু ব্রোমিন থাকতে পারে না, ঠিক আছে। এবং ব্রোমিন যদিও হাইড্রোজেন কিন্তু গ্যাসীয় আকারে থাকে, ঠিক আছে। হাইড্রোজেন কী আকারে থাকে, গ্যাসীয় আকারে থাকে। ব্রোমিন কী আকারে থাকে, লিকুইড আকারে থাকে। এবং ব্রোমিনও কিন্তু সমযোজী বন্ধন তৈরি করে একে অপরের সঙ্গে জুড়ে, ঠিক আছে। সো এখানেও আমরা এইভাবে কিন্তু ব্রোমিনকে দেখতে পাবো না, আমরা ব্রোমিনকে যখন দেখবো তখন এইভাবে দেখবো। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার হলো? ইয়েস। চলো নেক্সট আমরা পরেরটা যাব। আচ্ছা, এটা আমাদের 18 দাগের প্রশ্ন, অ্যান্সার দাও। তোমাদের বলছে যে একটি বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, সেটা কি একটা উইক ধাতু দিয়ে তৈরি হয়, নাকি একটা স্ট্রং ধাতু দিয়ে তৈরি হয়, নাকি কী দিয়ে তৈরি হয়, এবং তার মেল্টিং পয়েন্ট কী হয়, অর্থাৎ গলনাঙ্ক কী হয়, অর্থাৎ ধাতুটা কি তোমাদের শক্তিশালী হয় এবং তার গলনাঙ্ক লো হয়, নাকি ধাতু দুর্বল কিন্তু তার গলনাঙ্ক সবল হয়, কি বলতে চেয়েছে অ্যান্সার করো নিজেরা। দেখো বাল্বের যে ফিলামেন্ট হয় না, সেটা কিন্তু তোমাদের তৈরি হয় টাংস্টেন দিয়ে। কী দিয়ে তৈরি হয়, টাংস্টেন দিয়ে। আর টাংস্টেনের যে গলনাঙ্ক হয় সেটা হাই হয়, অত্যন্ত উচ্চ গলনাঙ্কের হয় এবং এটা টাফ মেটাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। স্ট্রং মেটাল দিয়ে তৈরি হয় কিন্তু খুব থিন ওয়্যার দিয়ে তৈরি হয়। তো পাতলা টাংস্টেন দিয়ে তৈরি হয়, পাতলা টাংস্টেন ওয়্যার দিয়ে কিন্তু বাল্বের যে ফিলামেন্ট সেটা তৈরি হয়। তো এখানে আমরা কী লিখবো, স্ট্রং ধাতু লিখবো। এক, টাংস্টেন অত্যন্ত স্ট্রং ধাতু হয় এবং এর গলনাঙ্ক কিন্তু উচ্চ হয়, ঠিক আছে। এর যে গলনাঙ্ক হয় সেটা হয় তোমাদের অ্যারাউন্ড 3300, অ্যাজ পার এনসিইআরটি 3380 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এর কিন্তু গলনাঙ্ক উঠতে পারে, ঠিক আছে। সো মেল্টিং পয়েন্ট ইজ ভেরি হাই, ঠিক আছে। আর এর মধ্যে যখন কারেন্ট প্রবেশ করে তার যা টেম্পারেচার থাকে সেটা অ্যারাউন্ড 2200 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি টেম্পারেচার ওঠে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো কতটা গরম হয় এটা। টাংস্টেনের যে গলনাঙ্ক সেটা যদি এর থেকে কম হতো তাহলে এটা গলে যেত। টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে 3380 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে। তার মানে একবার ভাবো সেটা কত ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। 30 গুণ বেশি এর, প্রায় এর 30 গুণ বেশি। তার মানে খেয়াল করে দেখো 30 গুণেরও বেশি ইনফ্যাক্ট। তো খেয়াল করে দেখো যদি এই টেম্পারেচার সহ্য করতে হয় তাকে এর টেম্পারেচার মানে মেল্টিং পয়েন্ট কী হতে হবে, হাই হতে হবে। সেই জন্য এই মেল্টিং পয়েন্ট কিন্তু মারাত্মক হাই। তো এটা হচ্ছে তোমাদের 18 নম্বর দাগের প্রশ্ন ছিল, আগেটা তোমাদের 17 নম্বর দাগের প্রশ্ন ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের যে পিডিএফ আছে সেটা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, কালকে পিডিএফ আর আজকে পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। এছাড়া কিছু পেন্ডিং পিডিএফ আছে সেটাও চেষ্টা করা হচ্ছে আজকে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়ার। আর একটা কথা বলি, যারা পেড কোর্স নিতে চাইছো তারা এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু পেড কোর্সের ডিটেল সম্পর্কে জানতে পারবে। আমাদের টোটাল এনসিইআরটি জুড়ে ভেঙে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আমি একবার দেখিয়ে দিই তোমাদের কীভাবে ক্লাস করানো হচ্ছে। যেমন দেখো এখানে তোমাদের রক্ত নিয়ে ক্লাস করানো হয়েছে, এখানে তোমাদের শ্বাসতন্ত্র মানে তোমাদের যেটা রেসপিরেটরি সিস্টেম সেটা নিয়ে ক্লাস করানো হয়েছে। নিচে দেখো তোমাদের বৃক্ক নিয়ে ক্লাস করানো হয়েছে। এইভাবে আমি 3টে স্লাইড রেখেছি তোমাদের দেখানোর জন্য। এইভাবে কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে, অর্থাৎ ডিটেলিংয়ে ক্লাস করানো হচ্ছে। যা এনসিইআরটি আছে সেটাও ইনক্লুড করা হচ্ছে, প্লাস যে এনসিইআরটির বাইরে আছে সেটাও ইনক্লুড করা হচ্ছে। এটা বায়োলজি থেকে আমি কয়েকটা স্যাম্পল রেখেছি, এরকম ফিজিক্স আর কেমিস্ট্রিতেও এইভাবেই ক্লাস করানো হচ্ছে। যেভাবে তোমাদের কোশ্চেন আমি আলোচনা করে দিই সেভাবে তোমাদের এমসিকিউ পার্ট এখনও যদিও আসেনি, আমাদের টোটালি থিওরি চলছে এখন। এমসিকিউ পার্ট আমাদের থাকবে মক টেস্টের মধ্যে, ঠিক আছে। এমসিকিউ পার্ট আমাদের মক টেস্টের মধ্যে থাকবে, এখন থিওরি চলছে। থিওরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেমন আমরা জানি যে বায়োলজি, আমি তোমাদের বললাম যে 3-4টে ভিডিও দিলে বায়োলজি আমাদের খতম হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তোমরা জানো যে আমাদের কেমিস্ট্রি খতম হয়ে গেছে। তো ফিজিক্স পার্টটা বাকি আছে, সেটা আমরা করিয়ে আমরা মক টেস্ট করবো এবং মক টেস্টের মধ্যে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হবে। তার মধ্যে সব নিউমেরিক্যালস থাকবে, তার মধ্যে কিন্তু সব চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকবে। এবং আমি ছেলেপিলেদের বলেওছি যে তোমরা কিন্তু রিভিশন করা শুরু করে দাও, ঠিক আছে। যারা বয়েজ অ্যান্ড গার্লস আছে সবাইকে বলেছি যে তোমরা রিভিশন করা স্টার্ট করো, কারণ মক টেস্ট আসলে তোমাদের সেটা কাজ লাগবে। এইভাবে কিন্তু আমাদের ক্লাস করানো হচ্ছে। তোমরা 8670838797 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ডিটেলস জিজ্ঞাসা করে নিতে পারো। থ্যাংক ইউ।